আমাদের 1 নম্বর প্রশ্ন এটা যেটা দেখছি আমরা, যে নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্গত। এখানে সঠিক উত্তর হচ্ছে চৌম্বক বিজ্ঞান। হ্যাঁ, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের আরো বেশ কয়েকটা বিষয় অন্তর্গত রয়েছে, সেগুলো যেমন শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতি বিজ্ঞান, হ্যাঁ, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্গত। এরপর 2 নম্বরে দেখো, কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, এটা অপশন হচ্ছে ক নাম্বার, ডিরাক। যদি কারো কোনো সন্দেহ থাকে একটু জানাবে এবং তৎক্ষণাৎ বই থেকে এটা কারেকশন করে নিবে। সঠিক উত্তর। 3 নম্বর যে প্রশ্ন, যে কে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করে, এটা সঠিক উত্তর হচ্ছে মাইকেল ফ্যারাড। হ্যাঁ, তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন মাইকেল ফ্যারাড। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে? বলে দেখি তোমাদের মধ্যে কেউ যদি বলতে পারো। হ্যাঁ, আমরা একটু অংশগ্রহণ করি। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে? থ্যালিস। সঠিক উত্তর হচ্ছে থ্যালিস। এরপরে 5 নম্বর, কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? এটা হচ্ছে ডিরাক। হ্যাঁ, 6 নম্বর প্রশ্ন, যে কে প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? কে অস্বীকার করেছিলেন? অস্বীকার করেছিলেন কে? এটা হবে সঠিক উত্তর হচ্ছে ক, থ্যালিস। 7 নম্বর প্রশ্ন যেটা, পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? এটা সঠিক উত্তর হচ্ছে খ, ইয়ং। 8 নম্বর প্রশ্ন দেখি আমরা, অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? এটা গবেষণা ফসলের সঠিক উত্তর কি? আমরা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারি। এটা হচ্ছে কঠিন পদার্থের বিজ্ঞান, সলিড স্টেট ফিজিক্স। 9 নম্বর প্রশ্ন ছিল, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। 10 নম্বর দেখো, যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? 10 নম্বর প্রশ্ন। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে অরিস্টেড। এরপরে 11 নম্বর প্রশ্ন, যে পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডে দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারছেন, ব্যাখ্যা করতে পারেন? কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন মাত্র? ব্যাখ্যা করতে পারেন মাত্র 4%। হ্যাঁ, এত বড় দুনিয়া মাত্র 4% কি ব্যাখ্যা করতে তারা সক্ষম হয়েছেন বা পেরেছেন। এরপর আমরা দেখি 12 নম্বর প্রশ্ন, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, হ্যাঁ, ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, অর্থাৎ দুনিয়া যে প্রসারিত হচ্ছে এটা সর্বপ্রথম কে বলেছিলেন?
এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে আইনস্টাইন, হাবেল, গ্যালিলিও, নিউটন। এটা হচ্ছে হাবল। 13 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? হ্যাঁ, আলোক বিজ্ঞানের স্থপতি। আলোক বিজ্ঞানের স্থপতি কাকে বলা হয়? ইবনে আল হাইসাম। হ্যাঁ, হাইসাম, ইবনে আল হাইসাম, যদিও এখানে হাইয়াম আসে। 14 নম্বর, কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? এটা মানে কিছুক্ষণ আগে বলা হয়েছিল, এটা হচ্ছে কি, ডিরাক। 15 নম্বর প্রশ্ন, কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? থ্যালিস। হ্যাঁ, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন বিজ্ঞানী থ্যালিস। 16 নম্বর প্রশ্ন, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন কে? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন কোপার্নিকাস। কোপার্নিকাস। 17 নম্বর প্রশ্ন, সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? এটার সঠিক উত্তর হচ্ছে গ্যালিলিও। 18 নম্বর প্রশ্ন আমরা দেখি, কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? এটা হচ্ছে গ্যালিলিও। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এই জন্য মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। 19 নম্বর যেটা প্রশ্ন সেটা কি ছিল, গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কারা? ক্যালকুলাস, হ্যাঁ, এটা আবিষ্কার করেছিলেন নিউটন ও লিবনিস। নিউটন ও লিবনিস। রেডিয়ামের আবিষ্কারক কে? পিয়েরে কুরি। হ্যাঁ, পিয়েরে কুরি ক্যালকুলাস আবিষ্কার করেন। ক্যালকুলাস, এটা কিছুক্ষণ আগেই তো বলা হলো, ক্যালকুলাস কে আবিষ্কার করেন? হ্যাঁ, এটা হচ্ছে কি, নিউটন। এরপর আমরা 22 নম্বর প্রশ্ন দেখি। 22 নম্বর প্রশ্ন, আলোকে আলোকে যে তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কে? আলোকে তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন, এটা হচ্ছে ম্যাক্স অয়েল। এরপর 23 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, থিওরি অফ রিলেটিভিটি, সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন।
এক্স রে আবিষ্কার করেন কে, এটা তোমার জানো, এটা কে? রনটজেন। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা কি ছিল, যে কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য? নিউক্লিয়াস যে ফিশনযোগ্য, এটা আবিষ্কার করেছিলেন কে? ওটোহান ও স্ট্রেসম্যান। এটা সঠিক উত্তর হচ্ছে 15 এর ক, ওটোহান ও স্ট্রেসম্যান। হ্যাঁ, এই দুজনে আবিষ্কার করেছিলেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে? সেটা তো তোমরা জানো, সেটা কি? রূপপুর। কোয়ার্ক দিয়ে গঠিত হয়। কোয়ার্ক দিয়ে কি গঠিত হয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন, নিউট্রন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশন 2 ও 3। এরপর আমাদের রয়েছে কি, কোনটি লব্ধ রাশি? হ্যাঁ, লব্ধ রাশি কোনটি, অর্থাৎ মৌলিক রাশির উপর কি করে নির্ভর করে? সেটা হচ্ছে কোনটা? লব্ধ রাশি। পদার্থের পরিমাণ মৌলিক রাশি, হ্যাঁ, দীপন তীব্রতা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, সুতরাং লব্ধ রাশি হচ্ছে তাপ। তার নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? হ্যাঁ, মানও আছে, দিকও রয়েছে। মান রয়েছে। ত্বরণ এখানে যদিও ভেক্টর রাশি, দ্রুতি স্কেলার, হ্যাঁ, ভর স্কেলার, সময় স্কেলার, দীপন তীব্রতা এটা স্কেলার। আচ্ছা, স্মরণ ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে এখানে 19-এর সঠিক উত্তর হচ্ছে গ। সৌরজগতের ব্যাসার্ধ কত? সৌরজগতের ব্যাসার্ধ কত? এটা তো মুখস্থ করতে হবে, মুখস্থ প্রশ্ন। হ্যাঁ, এগুলো মানগুলো মনে রাখতে হবে। সৌরজগতের ব্যাসার্ধ কত হইতে পারে? সৌরজগতের ব্যাসার্ধ এটা, আরে আমার পেন টেবিলের অবস্থা, এটা সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে 6 × 10⁻12 মিটার। এরপর দেখি আমরা যে প্রোটনের ব্যাসার্ধ কত। প্রোটনের ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ হচ্ছে, প্রোটনের ব্যাসার্ধ 10⁻−15। 10⁻−15। একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত? হ্যাঁ, মিটার স্কেলের দৈর্ঘ্য কত? 1 মিটার। এর পরের প্রশ্ন আমরা দেখি, 33 নম্বর প্রশ্ন। নিচের কোনটি মৌলিক রাশি? নিচের কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি তড়িৎ প্রবাহ। নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল? নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল? হ্যাঁ, ভর তো মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, পদার্থের পরিমাণ মৌলিক রাশি। হ্যাঁ, সরি, যে আমি 34 নম্বর প্রশ্ন, প্রশ্ন ছিল। হ্যাঁ, নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল? তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, দীপন তীব্রতা, এগুলো মৌলিক রাশি, সুতরাং লব্ধ রাশি হচ্ছে ওজন। হ্যাঁ, W = mg, ওজনটা ভরের উপর নির্ভর করে। আচ্ছা, নিচের কোনটি মৌলিক রাশি নয়? মৌলিক রাশি নয়। ভর, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ মৌলিক রাশি, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি খ, তাপ। এরপরে কি রয়েছে আমাদের? 36 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি যৌগিক রাশি? নিচের কোনটি যৌগিক রাশি? তড়িৎ তীব্রতা এটা হচ্ছে কি
আচ্ছা, কোনটা? 36 নম্বর প্রশ্ন। নিচের কোনটি যৌগিক রাশি? তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি, গুহার তাপমাত্রা মৌলিক রাশি। সুতরাং যৌগিক রাশি বা লব্ধ রাশি হলো ক্ষমতা। হ্যাঁ। আচ্ছা, লব্ধ রাশির উদাহরণ হচ্ছে নিচের কোনগুলো লব্ধ রাশি? তাহলে ক্ষমতা লব্ধ রাশি। আর দীপন তীব্রতা এটা আছে মৌলিক রাশি। কিন্তু তড়িৎ তীব্রতা ই সমান কি, এটা জানো না? F/Q। তাহলে 1 ও 2 অপশনের জন্য সঠিক উত্তর হচ্ছে ক। তাহলে 37-এর সঠিক উত্তর হবে ক। নিচের কোনটি লব্ধ একক? হ্যাঁ, মৌলিক রাশির এককে মৌলিক একক বলে, যৌগিক রাশির এককে বা লব্ধ রাশির এককে লব্ধ একক বলে। বলের একক নিউটন। হ্যাঁ, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক, কেলভিন তাপমাত্রার একক, দীপন তড়িৎ একক ক্যান্ডেলা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নিউটন। বলের একক নিউটন। আচ্ছা, নিচের কোনটি মৌলিক একক? মৌলিক একক, হ্যাঁ, নিউটন, জুল, প্যাসকেল, কেলভিন। হ্যাঁ, কেলভিন মৌলিক রাশি। তাপমাত্রা একক হলো কেলভিন। তাপমাত্রা মৌলিক রাশি, সুতরাং এর একক হলো মৌলিক একক। আচ্ছা, কোনটি মৌলিক একক? 40 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক একক? তো মৌলিক রাশির একককে মৌলিক একক বলে। হ্যাঁ। তাহলে এখানে সঠিক হচ্ছে ক্যান্ডেলা। 41 নম্বর প্রশ্নের দিকে আমরা তাকাই। 41, দীপন তীব্রতার একক কোনটি? দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। এখন প্রশ্ন হচ্ছে 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ? হ্যাঁ, অর্থাৎ 1 হেক্টো আর নিচে হচ্ছে 1 ন্যানো। তাহলে 1 হেক্টোর মান বসাও এবং ন্যানোর মান বসাও। হেক্টো মানে কত? 10 স্কোয়ার মানে 100। হ্যাঁ, আর ন্যানো মানে 10⁻⁹। তাহলে একটু ক্যালকুলেট করলে কি পাওয়া যাবে? 10⁻11 পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে 1 হেক্টো 1 ন্যানো ইন্টু কত? 10⁻11। এই অপশনটা হওয়ার কথা। এই অপশনটা কি আছে? এই অপশনটি নেই। তাহলে এটা সঠিক উত্তর হইতো এটা, যে 10⁻11। হ্যাঁ, এটা উত্তরে ভুল রয়েছে, অপশনে ভুল। সঠিক উত্তর হবে 10⁻11। ঠিক কিভাবে 43 নম্বর প্রশ্ন, 1 ন্যানো, 1 ন্যানো 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? ন্যানোর মান কত? 10⁻⁹। হ্যাঁ, সুতরাং 1 ন্যানো সেকেন্ড সমান 10⁻⁹ তার মানে 43-এর ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 44 কি বলছে? 1 পিকোমিটার, হ্যাঁ, সমান কত অ্যাটোমিটার, এই তো। তাহলে এখানে 1 PM দেন, আর নিচে কি? আচ্ছা, 1 PM সমান কত? 10⁻12 মিটার। হ্যাঁ, পিকোমিটার সমান পিকোর মান 10⁻12 এত মিটার। এটাকে এটোমিটার করব। এটোর মান কত? 10⁻18 এটোর মান। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 10 টু দি পাওয়ার, সূচক বিধি অনুসারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কি? 10⁻⁶। তাহলে এত অ্যাটোমিটার হবে এটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 44-এর ঘ। 44-এর সঠিক উত্তর হবে, ওহো আমি মনে হয় ভুল। এটা আমরা একটু দেখে নিই, এটা একটু কি হইলো, এটা দেখে নাও। 10⁻12। হ্যাঁ, পিকোর মান হচ্ছে 10⁻12।
আচ্ছা, তোমাদের এখানে এটা আমরা একটু পরে দেখি, হ্যাঁ? সময়টা আমরা নষ্ট না করি, একটু পরে আবার এইটাতে রিটার্ন করব আমরা। আমরা এটাতে একটু পরে আবার রিটার্ন করতেছি কত নাম্বার, 44 নাম্বার। 44 নাম্বারে আমরা একটু পরে রিটার্ন করতেছি। আচ্ছা, পরেরটা দেখিনি আমরা। 1 প্যাসকেল সমান কত এটিএম অ্যাটমসফিয়ার? তাহলে 1 প্যাসকেল অর্থাৎ 1.01325, এত প্যাসকেল সমান হচ্ছে 1 এটিএম, তাই না? অ্যাটমসফিয়ার। তাহলে 1 প্যাসকেল সমান কত হইতো? তাহলে 1/101,325, এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে সঠিক উত্তর। তাহলে ক্যালকুলেশন করলে পাবেন 9.8 সামথিং 7 × 10⁻³ তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, 45। সরি, 45-এর গ নাম্বার। 45-এর এটা এটা ক্যালকুলেশনটা কত বলছিলাম? এটা আছে সিক্স সিক্স, এটা সিক্স সিক্স হলে তোমার সঠিক উত্তর হবে, এটা হবে না সঠিক উত্তর। আরেকটা অপশন করে গেল আমার। সঠিক উত্তর হবে তোমার 10⁻⁶। এটা তোমরা ক্যালকুলেটর নিয়ে একটু করে দেখতে পারো, হ্যাঁ? 10⁻⁶। এরপরে আমরা দেখি টেরার সূচক কোনটি। টেরা, টেরা মানে কত, 10⁻12, হ্যাঁ? তার মানে টেরার সূচক হচ্ছে 12। আচ্ছা, 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ? তাহলে উপরে হচ্ছে 1 মিলি সেকেন্ড, আর নিচে হচ্ছে কত, 1 ন্যানো সেকেন্ড। তাহলে একটু ক্যালকুলেট করো। মিলির মান কত? মিলির মান হচ্ছে 10⁻³ 10⁻³ আর ন্যানোর মান হচ্ছে 10⁻⁹। তাহলে কত হবে, 10⁻⁶, সূচক বিধি অনুসারে 10⁻⁶। তাহলে 47-এর সঠিক উত্তর কোনটা? 10⁻⁶, আমরা পেয়েছি এই যে 47-এর ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখিনি। এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে টেরা পিকো অপেক্ষা বড়। আচ্ছা, টেরা গিগা টেরা অপেক্ষা বড়, এ টু এক্স অপেক্ষা বড়, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এটা, টেরা ইজ গ্রেটার দেন পিকো। 49 নম্বর বলছে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? 100 টেরামিটার, তাহলে 100 টেরামিটার সমান কত মিটার হয় সেটা আগে আমরা ঠিক করে নিই। তাহলে 100 টেরামিটার, তার মানে কি 100 × টেরার সূচক কত, 10⁻12, এত মিটার। এটাকে আমি ন্যানো বানাই দিই, ন্যানো বানাই দিলেই হয়ে যায়। ন্যানো বানালে কি করতে হবে, 10⁻⁹ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10⁻⁹ দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে যেটা রেজাল্ট পাবে সেটা হবে ন্যানোমিটারে চলে আসবে। তাহলে কত আসবে, 100 × 12 9 10, 10⁻21। এই অপশনটা কি আছে? অপশনটা আমাদের 10-এর সূচক অনুসারে আছে, তাই না? এই যে বেস 10 ধরে আছে, তার মানে এটাকে আমি লিখতে পারি 1 × এখানে দুটো শূন্য, তাহলে 10⁻23। তাহলে সঠিক উত্তর হচ্ছে 49-এর ঘ। 49-এর ঘ হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 51 নম্বর দেখি, কোনটি সবচেয়ে ছোট একক? কোনটি সবচেয়ে ছোট একক? সবচেয়ে ছোট একক কোনটা? ফেমটোমিটার। বলছি 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড? 1
পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড? তা পিকোর মান কত? উপসর্গটা আমাকে জানতে হবে। হ্যাঁ, পিকোর ফ্যারাড কত? পিকো হচ্ছে 10^12। তার মানে 10^12 ফ্যারাড। তার সঠিক উত্তর হচ্ছে কোনটা? 52 এর গ। না, 1 পিকো ফ্যারাড, পিকো পিকো ফ্যারাড। পিকোর মান হচ্ছে -12। হ্যাঁ, -12। তার মানে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে এই খ নাম্বারটা। ঠিক একইভাবে আমরা 53 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? এক 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? 53 নম্বর। তাহলে টেরার সূচক কত? টেরার সূচক কত? টেরার সূচক যেটা হবে তত গ্রাম। তার মানে এটা 10^12। আচ্ছা, 10 ফেমটোমিটার সমান কত মিটার? 10 ফেমটোমিটার। তাহলে ফেমটোর সূচকটা কত? ফেমটো। তো 10^-15। ফেমটোর সূচক হচ্ছে এটা, যে উপসর্গ 10^-15। তার মানে সঠিক উত্তর হচ্ছে এই, এখানে একটু ইয়া হয়েছে, এটা হবে তোমার, এটার সাথে 10 গুণ করতে হবে। সরি, যে খুব দ্রুত করা যাবে না, 1 মিনিটের মধ্যে করতে হবে প্রত্যেকটা প্রবলেম সলভ। তাহলে 10 ফেমটোমিটার। হ্যাঁ, তাহলে 10 আর ফেমটো বলতে কত? ফেমটোর উপসর্গ হচ্ছে 10^-15 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো কত? 10^14 এত মিটার। তার মানে 54 এর সঠিক উত্তর হচ্ছে কোনটা? গ। ঠিক একইভাবে আমরা দেখি 55 নম্বর প্রশ্নটা কি বলছে। এগুলো পরীক্ষা আসা বেশি উপযোগী, যে 10 ন্যানোমিটার সমান কত মিটার? 10 ন্যানোমিটার সমান কত মিটার? তাহলে 10 ন্যানোমিটার, তার 10 × আর ন্যানোর উপসর্গ কত? 10⁻⁹। তাহলে 10 ন্যানোমিটার সমান 10 × 10⁻⁹ এত কি মিটার? তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে 10⁻⁸ মিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? খ নাম্বার হলো সঠিক উত্তর। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে 1 গিগাবাইট হলো, 1 গিগাবাইট হলো বলছে 1 মেগাবাইটের 1000 গুণ বড়, 1 টেরাবাইটের 1000 গুণ ছোট, 1 কিলোবাইটের টেন টেন টু মাইনাস নাইন গুণ 10⁹ গুণ বড়। এগুলো প্রত্যেকটা অঙ্ক তোমাকে করে করে দেখতে হবে, এমনি মুখস্থ করতে পারবো না। এটা যদি তোমরা করে দেখো, এটা সঠিক উত্তর হবে তোমার, যে আমরা করে দেখি। হ্যাঁ, একটু সময় নিই। যে 1 গিগাবাইট, 1 গিগাবাইট, আর অপশন আছে কি 1 মেগাবাইট। 1 মেগাবাইট, তাহলে গিগার মান কত?
10^9 আর মেগা 10^6, তাহলে ক্যালকুলেট করলে পাবা কত, যে 10³ মানে 1000। তার মানে 1 মেগাবাইট, অর্থাৎ 1 গিগাবাইট 1 মেগাবাইটের 1000 গুণ বড়, এই অপশনটা সঠিক রয়েছে। 2 নম্বর কি আছে, 1 টেরাবাইটের 1000 গুণ ছোট, 1000 গুণ ছোট, তাহলে উপরে 1 জিবি আর নিচে কি 1 টেরা। 1 জিবি 10^9 আর টেরা 10^12, তাহলে এটুকু ক্যালকুলেশন করলে পাবে 10^-3, 10^-3, তার মানে 1/1000। হ্যাঁ, মানে 1000 গুণ ছোট, তাহলে কিলোবাইটের চেয়ে এত গুণ বড়। আচ্ছা, এটাও করে দেখি আমরা, 1 জিবি আর এটা কত, 1 কিলো, তাহলে 10^9 আর 1 কিলোর মান কত, 10³ তাহলে এটা ক্যালকুলেশন করে টেন টু দি পাওয়ার কত আসবে, 6 আসবে না, 10^6, তাহলে এই অপশনটা ভুল রয়েছে। তাহলে 3 নম্বর অপশনটা হচ্ছে ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। সঠিক উত্তর হচ্ছে কি, সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। এইভাবে পরীক্ষার করে দেখতে হবে। আয়তনের মাত্রা কোনটি, নিচের কোনটি আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা L³ আচ্ছা, বলছে নিচের কোনটি ওজনের মাত্রা, হ্যাঁ ওজন, ডব্লিউ সমান কি mg, তাহলে ভরের মাত্রা হচ্ছে m, আর এখানে জি বলতে ত্বরণ, ত্বরণের মাত্রা কি L/t², তাহলে দেখো ml/t², সঠিক উত্তর ক। এরপর আমরা 59 নম্বর প্রশ্নটা দেখি। বলছি a t² মাত্রা কোনটি, a t², হ্যাঁ a t², ত্বরণ, ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা হচ্ছে L/t², আর টিটা কি সময়, এটার উপর স্কোয়ার আছে, তার মানে t², তার মানে এটুকু ক্যান্সেল হচ্ছে, তার মানে এটুকুতে আসতেছে তোমার 10^01, তার মানে এল, তাহলে সঠিক উত্তর হচ্ছে 59-এর ক। তো এখানে 1 মেগাজুল 1 ন্যানোজুলের কত গুণ, 1 মেগাজুল 1 ন্যানোজুলের কত গুণ, মেগাজুল, তাহলে উপরে 1 মেগাজুল আর নিচে 1 ন্যানোজুল। মেগাজুল, মেগা 10^6 আর ন্যানো 10^-9, তাহলে এটা হচ্ছে 10^9, 10, 15, 10^15 গুণ, এটা হবে সঠিক উত্তর, 60-এ ঘ। আচ্ছা, এরপর আমরা দেখি 61 নম্বর প্রশ্ন। একটি স্ক্রুগজের স্কোয়ার পিচ 0.5 ন্যানোমিটার, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রুগজের ন্যূনাঙ্ক। একটি স্ক্রুগজের স্কোয়ার, 100 নম্বরে, একটি স্ক্রুগজের স্ক্রুয়ের পিচ 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রুগজের ন্যূনাঙ্ক কত। কারণ ন্যূনাঙ্ক সমান আমরা কি জানি, পিচ বাই বৃত্তাকার ভাগ সংখ্যা, তাহলে পিচ কত,
0.5 এটা মিলিমিটারে দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে 100। অপশনগুলো রয়েছে মিলিমিটার এবং মিটারে। তাহলে এটা কত আসবে দেখো। তাহলে এটা মিলিমিটার তো, তাহলে এটা আসবে ক্যালকুলেশন করলে 0.005 মিটার। তাহলে সঠিক উত্তর হবে এটা। এখানে মিলিমিটারটাকে তোমরা আগে মিটার করে নাও, তারপর 100 দিয়ে ভাগ দিয়ে দাও। স্লাইড ক্যালিপার দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? এটা ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক যত হয়, ঠিক সেই পরিমাণ দৈর্ঘ্য নিখুঁতভাবে পরিমাপ করা যায়। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের মোট ভাগ সংখ্যা 20। 5 ঘরের মান কত? 5 ঘরের মান কত? কত আর হবে, হিসাব করো। মিলিতে অপশনগুলো দেওয়া রয়েছে। তাহলে ভিসি সমান কি S/N। এস এর মান 1, আর এখানে এন এর মান কত, 20। তাহলে এত মিলি আসবে। যত মিলিমিটার আসবে এটার সাথে 5 গুণ করে দেন। যত মিলিমিটার আসবে ওটার সাথে 5 গুণ করেন, কত আসবে? 0.25 মিলিমিটার। এরপরে আমরা দেখি 64 নম্বর প্রশ্ন। 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? ওই যে ন্যূনাঙ্ক লিস্ট কাউন্ট সমান কি পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই সূত্র দিয়ে করেন। ন্যূনাঙ্ক, তাহলে 0.002, এখানে এন আর পি এর মান 2 মিলিমিটার। 2 মিলিমিটার ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে পাবেন 10 স্কোয়ার মানে 100। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। 1/1 মিলি, তাহলে 1/10। তো 1/10 কত হয় হিসাব করেন। 1/10, তাহলে আমাদের এককগুলো দেখো সেন্টিমিটারে রয়েছে, আর একটা আছে মিলিমিটার, সুতরাং এটা তো হচ্ছে না। বাকিটাকে আরো 10 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে সঠিক উত্তর হবে 0.01 সেন্টিমিটার। এরপরে 66 নম্বর প্রশ্ন, যে কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়? সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায় কোনটা? ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সরু তারের ব্যাস, এটা স্ক্রু গজ। তারপরে কোন স্লাইড ক্যালিপার কোন স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান এত সেমি হলে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা হতো? এটা দিয়ে করেন, ভিসি সমান S/N। তাহলে এটা সঠিক উত্তর হবে 20। 69 নম্বর প্রশ্ন। 69 নম্বর প্রশ্ন কি বলছে, যে একটি দণ্ডকে স্লাইড ক্লিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে কত? 5। ভার্নিয়ার সর্বপ্রথম কত? 7। ভি এর মান হচ্ছে 7। আর এখানে কত? 0.1 মিলিমিটার, অন্যদিকে এটা সেন্টিমিটার। আরো 10 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে 0.07 ক্যালকুলেশন করেন। 0.07 প্লাস 5, আর যেটা হবে সেটা হবে সঠিক উত্তর। তার সঠিক উত্তর হচ্ছে 5.07। 5.07, আমরা ক্যালকুলেশন করি এটা। 5 প্লাস 0.07, 5.07। আচ্ছা, এরপরে আমরা দেখি
ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার সমাপতন তাহলে কত হবে? 3 নম্বর দাগটি মিলেছে, সুতরাং ভার্নিয়ার সমাপতন হচ্ছে 3। 71 নম্বর প্রশ্ন কি, যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়, ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? তো এটাও করবেন, এটাও সরাসরি এত ভিসি সমান S/N। এস এর মান সাধারণত 1 মিলি, আর এন এর মান হচ্ছে কত? ভার্নিয়ার ভাগ সংখ্যা কত? 10। 0.1 মিলিমিটার, তাহলে এইটা 71 নম্বরে খ নম্বর হলো সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্ন কি বলেছে? ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10? আমরা কিছুক্ষণ এই প্রশ্নের সাথে মিল রয়েছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবক পেয়েছি আমরা কত? 0.1 মিলিমিটার। তার মানে 0.1 মিলিমিটার। মিলিমিটারে কোনো আমাদের মিলিমিটার এককে কোনো অপশন নাই, আছে মিটারে। তাহলে 0.1 মিলিমিটার এটাই সঠিক উত্তর। এটাকে আমি মিটার করার জন্য মিটারকে মিটার 1000 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয়? তাহলে এটা সঠিক উত্তর আসবে এটা, যে 0.0001। শ্রাবণী আমিন, ওয়ালাইকুম আসসালাম। উসমান গনি স্যার, থ্যাংক ইউ স্যার। পারলে আমাদের অন্যান্য স্টুডেন্টদেরকে একটু জুড়াই দেন, রিভিশনটা হয়ে যাবে। হুম, আরিফুর রহমান, ধন্যবাদ তোমাকে। আমাদের পরবর্তী প্রোগ্রাম শুরু হবে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত, হ্যাঁ। 3 এবং 4 নম্বর অধ্যায় নিয়ে, 3 এবং 4 নম্বর অধ্যায় নিয়ে আমরা দুপুর 2টায় আবারও বসবো, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের প্রথম অধ্যায় শেষের দিকে আর কয়েকটা রয়েছে, এরপর আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করব যতটুকু পারা যায়। আচ্ছা, এটা কি ছিল? 73 নম্বর প্রশ্ন, মূল স্কেলের পার্ট 14 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন 3 হলে মোট পার্ট কত? তাহলে মোট পার্ট কত হবে? মূল স্কেল পার্ট 14 প্লাস ভার্নিয়ার সমাপতন কত? 3। আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1। তাহলে এই তিনটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই সঠিক উত্তর পাওয়া যাবে। সঠিক উত্তর হবে 14.3 মিলিমিটার। এরপরে 74 নম্বর কি বলেছে? 74 নম্বর প্রশ্ন, 74 নম্বর বলা হচ্ছে যে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার স্থাপনের পর যে পার্টগুলো পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে এম এর মান 0.05 মিলিমিটার। তার মানে প্রধান স্কেল পার্ট যে 0.05, ভার্নিয়ার সমাপতন কত? 6, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1। এককগুলো দেখতে হবে, একক। এখানে দেখো, এখানে এককটা হচ্ছে মিলিমিটারে, আর এখানে আছে মিটারে। সুতরাং এককগুলো খুব সাবধানতার সাথে দেখা। আবার অপশনগুলো সব দেওয়া আছে, সেন্টিমিটারে আছে, সেন্টিমিটারেও দেওয়া আছে, মিটারেও দেওয়া আছে, মিলিমিটারেও দেওয়া রয়েছে, হ্যাঁ।
আগে আমরা যে কোনো একটাতে এটা কনভার্ট করব। তার প্রথমে এটা যে মিটার রয়েছে, তো এই মিলিমিটারকে মিটার করে 1000 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে দিবে, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকটা। ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবকটাকে তুমি এখানে 1000 দিয়ে লিখো আগে। তাহলে 6 যে 0.05, হ্যাঁ, 0.05, এটা যেহেতু মিলিমিটার আমি মিটার করতে যাচ্ছি, তাহলে 1000 দিয়ে ভাগ করেন। তারপরে দেখবেন সেটা, এই যে যেটা আসবে সেটা হলো মিটার এককে। তারপর মিটার এককে যদি না হয় তাহলে সেন্টিমিটার অথবা মিলিমিটার আমরা প্রকাশ করে নিব। তাহলে এটা সঠিক উত্তর হবে, তোমরা যদি করে দেখো। আমি তো করে দেখছি, তাহলে এটা সঠিক উত্তর হবে। মাউস কার্সর কই, এটা 14.3। 74নম্বর প্রশ্নের উত্তর হবে 5.06 সেন্টিমিটার। এটা সঠিক উত্তর হবে 5.06। এরপর আমরা দেখি 75 নম্বর প্রশ্ন। একটি স্ক্রুগেজের স্কেলের ভাগ সংখ্যা নূন্যাঙ্ক বি এবং পিস সি হলে নিচের কোনটি সঠিক? আমরা জানি নূন্যাঙ্ক এল সি সমান কি পি বাই এন, তাই না? এখন এখানে দেখো, বি- নূন্যাঙ্ক দিয়েছে বি, পিস যে নূন্যাঙ্ক বি, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি এ হয়, আর পি এর মান কি বলেছে, পিস হলে সি, তাহলে সি সমান হচ্ছে এ বি। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, 75-এর খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দেখি 76 নম্বরটা কি বলেছে শেষের দিকে। 76, 2 মিটার ব্যাসার্ধ, হা, 76 কি বলেছে, যে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত মিটার, কি ভাব, 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন। এখানে বৃত্তের আয়তন বলতে এখানে আর গোলক বোঝানো হচ্ছে, ভি সমান 4/3 পাই আর কিউব। হ্যাঁ, এই সূত্র তোমরা জানো। তাহলে 4/3 পাই, পাই থাকো, আর আর এর মান হচ্ছে কত, 2 মিটার, তাহলে 2 কিউব। তাহলে কত আসে দেখো, 8।
তাহলে 1/6। আচ্ছা, তাহলে 1/6 পাই। 1/পাই আর কিউব। না, এখানে সরি 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 সরি, এটা হবে এই বৃত্তের, এটা এই সূত্র খাটানো যাবে না। এটা হবে তোমার আয়তনের সূত্র V=1/3 পাই আর কিউব, দেন 1/3 পাই আর কিউব। তাহলে 1/3 পাই, আর আর এর মান কত হচ্ছে? 2 কিউব। 2 কিউব মানে কি 8। তার মানে উপরে 8 পাই বাই 3। 8 পাই বাই 3। এটা তোমার যে 1/3 তো না, এটা 4/3, এটাই ঠিক ছিল। তাহলে অপশনগুলো মিলাইতে হবে। এ 2 কিউব না, 8। 8 গুণন 4, 4টা 32/3। 32/3 পাই। তাহলে এইটা সঠিক উত্তর, 76-এর ঘ। এরপর আমরা দেখি 77 নম্বর প্রশ্ন কি বলেছে, অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া গেল 2 মিলিমিটার। রৈখিক স্কেল পার্ট, হ্যাঁ, বৃত্তাকার স্কেলের পার্ট 0.4 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 100, যন্ত্রটি পিস 1 মিলিমিটার। প্রশ্ন ছিল বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে। তো এটা আগে এই সূত্র দিয়ে আমরা করে নিই যে এলসি, হ্যাঁ, লঘিষ্ঠ গুণন এলসি সমান কি পি/এন। পি/এন, তাহলে এটুকু ক্যালকুলেশন করেন। তাহলে এখানে মানটা কত পাওয়া যায়? পি এর মান কত? 1 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 100। তাহলে 1/100, এটা আসবে 0.01 মিলিমিটার। এটা আসবে 0.01 মিলিমিটার। আর এরপরে তো তোমরা সূত্র জানো যে বৃত্তাকার স্কেলের পার্ট সমান কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা গুণন লঘিষ্ঠ গুণন। কারণ বৃত্তাকার স্কেলের পার্ট কত? 0.4। এটা হচ্ছে মূল পার্ট, হ্যাঁ। 0.4 সমান আমি লিখতে পারবো, তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ধরি, আমরা এন ধরে নিচ্ছি। আর ওইখানে পাইছো কত? লঘিষ্ঠ গুণন হচ্ছে 0.01। তাহলে এন এর মান হচ্ছে 0.4 ভাগ হচ্ছে 0.01। তাহলে যেটা আসবে সেটা আসবে 40। তার সঠিক উত্তর হবে কোনটা? 40। এরপরে আমাদের রয়েছে 78 নম্বর প্রশ্ন। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া গেল 2 মিলিমিটার, হ্যাঁ, 2 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 0.4 ন্যানোমিটার। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 100, যন্ত্রটির পিস 1 মিলিমিটার। তারের প্রস্থচ্ছেদের নির্ণয় করছে কি? আহ, ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমাদের বেসটা বের আগে বেস, তাহলে বেসটা আগে বের করে নাও, হ্যাঁ। বেস ডি সমান কি? এটা L+C × LC। অর্থাৎ এটা রৈখিক স্কেল পার্ট প্লাস এটা কি বৃত্তাকার স্কেলের পার্ট গুণন বৃত্তের স্কেলের ভাগ সংখ্যা গুণন কি, এটা লিস্ট কাউন্ট, যেটা লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক। এখানে একটা ভ্যালু পাবে। এরপরে এই সূত্র দিয়ে আমরা মানটা বসাবো যে এ সমান কি 1 বাই
4 πd²। তাহলে এটা সঠিক উত্তর আসবে তোমার যদি ক্যালকুলেশন যদি করো, এটা সঠিক উত্তর আসবে এটা 4.524। 4.524। আচ্ছা, আর অল্প কয়েকটা রয়েছে এখানে, দেখে নিই। আপেক্ষিক ত্রুটি থেকে, ত্রুটির অঙ্কগুলো থেকে। 79 নম্বর প্রশ্ন। আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত ত্রুটি ভাগ ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। 80 নাম্বার। একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার হয় তবে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? আপেক্ষিক ত্রুটি কত হবে? ক্যালকুলেশন 15% হবে, ক্যালকুলেশন করে দেখো। আচ্ছা, একটি তারের ব্যাসার্ধ পরিমাপে ও ওয়ান ত্রুটি 1% রয়েছে ব্যাসার্ধ পরিমাপে। তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে এটা দ্বিগুণ হয়, হ্যাঁ। ক্ষেত্রফলে কত? 2% হবে। তারপরে 82 নম্বর প্রশ্ন। কোন চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে? যার দৈর্ঘ্য, এটা কি চলে গেছে নিচে মনে হয়। চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে? যার দৈর্ঘ্য। যার দৈর্ঘ্য হবে কি 10 সেন্টিমিটার। এটা বইয়ের উদাহরণটা। তারপরে 83 নাম্বার। একটি দণ্ডের দৈর্ঘ্য এত, 12 ± এত সেন্টিমিটার, আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি, তাহলে পরিমাপকৃত মান হচ্ছে 12। পরিমাপকৃত মান হচ্ছে কত? 12। তাহলে 12 ভাগ হচ্ছে 12.05 ইন্টু 100%। পার্সেন্ট করার দরকার নেই, যেহেতু পার্সেন্ট অপশনগুলো দেওয়া নেই। তাহলে এটা সঠিক উত্তর আসবে। অথবা এটা দিয়ে করতে পারো যে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। এটা চূড়ান্ত ত্রুটি একটা রয়েছে 0.05। তাহলে 0.05 বাই হচ্ছে 12। তার 0.0042, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা দেখি 84 নম্বর প্রশ্ন। যে আপেক্ষিক ত্রুটি 10%, আপেক্ষিক ত্রুটি 10% এবং চূড়ান্ত ত্রুটি 5 একক হলে পরিমাপ করা মান কত? তার ত্রুটির সূত্র যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ কি পরিমাপকৃত মান। এখান থেকে আমরা পরিমাপকৃত মানটা বের করে নিব, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5, আর নিচে কি পরিমাপকৃত মান। পরিমাপকৃত পরিমাপকৃত মান পরিমাপকৃত মান। তাহলে এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো কত? 50। পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান, এটা ঠিক রয়েছে। ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ভাগ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটা ঠিক রয়েছে। 3 নম্বরে আছে লঘিষ্ঠ গুণন সমান বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ভাগ পিচ, এটা ভুল, উপরে পিচ হবে, হ্যাঁ। তাহলে এই যে 85 এর সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নাম্বার অপশন। এরপর রয়েছে একটি 17.53 সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল এত। ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। পরিমাপে পরম ত্রুটি কত? পরম ত্রুটি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রকৃত মান আর পরিমাপযোগ্য মান। প্রকৃত মান থেকে
আমার পরিমাপকৃত মানটা যদি বিয়োগ করে দিই তবে আমি পাবো কি পরম ত্রুটি। তার মানে পরিমাপকৃত মান হচ্ছে 17.53। প্রকৃত মান এটা, আর পরিমাপকৃত মান এই যে মেপে স্কেল দ্বারা পরিমাপ করা হয়েছে এটা হচ্ছে পরিমাপকৃত মান। বিয়োগ করে দেন, বিয়োগ করলে করে দিলেই হবে। বিয়োগ করলে পাওয়া যাবে 0.7 মিলিমিটার। সর্বশেষ প্রশ্ন, 87। হ্যাঁ, যে একটি 17.53 সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল এত সেন্টিমিটার। স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্যের মানে তো দণ্ডটি পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? ঠিক কিভাবে করতে হবে আপেক্ষিক ত্রুটি? আপেক্ষিক ত্রুটি মানে কি, উপরে কি পরম ত্রুটি ভাগ পরিমাপকৃত মান ইন্টু 100%। তার পরম ত্রুটি কত, এটা থেকে এই মানটা থেকে এটা বিয়োগ করেন তাহলে পাবেন পরম ত্রুটি। এটাকে বিয়োগ করে পাইছিলেন 0.07। অর্থাৎ এই মানটা থেকে এই মানটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর এটা দিয়ে আবার ভাগ করবেন, ভাগ করে 100 যেহেতু পার্সেন্টে দেওয়া রয়েছে এই জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে সঠিক উত্তর আসবে 0.398। 0.398। মানটা ছিল 17.53, বিয়োগ হলো 0.6। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে বিয়োগ করলে পাচ্ছ কত, 0.07। হ্যাঁ, 0.07 পরম ত্রুটি। আর ভাগ করতে বলেছিলাম এটা, হ্যাঁ, প্রকৃত যে মানটা 17.53 ইন্টু 100%। এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে তুমি দেখতে পাবে তোমার সঠিক উত্তর হচ্ছে কি ক নাম্বার অপশনটা। এই হলো প্রথম অধ্যায় থেকে। হ্যাঁ, অর্থাৎ প্রথম অধ্যায়টার নাম কি ছিল আমাদের, ভৌত রাশি এবং পরিমাপ থেকে খুব গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী। হ্যাঁ, এখন আমরা অধ্যায় 2 থেকে কিছু দেখতে পারি, যদিও আমার সময়টা খুব কম রয়েছে, 11টা থেকে আবার ব্যস্ত হব। এরপরে আমরা দুপুর দুটাই বসবো। দুটাই, দুপুর দুটোতেই আমাদের কথা রয়েছে 3 নাম্বার এবং 4 নাম্বার অধ্যায় দেখার। হ্যাঁ, তো আমরা অধ্যায় 2টা দুই দুই থেকে শুরু করব। অধ্যায় 2 দিয়ে শুরু হবে দুপুর 2টায়, এরপর যতটুকু পারা যায়। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, আবারও দেখা হচ্ছে।